সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকাটি এখন ধুধু মরুভূমি। কদিন আগেও এই স্থানটি ভরা ছিল পাথরে। মাসের ব্যবধানে মুখ থুবড়ে পড়ে আছে দর্শনার্থীদের প্রিয় জায়গাটি। অবৈধভাবে পাথর হলিউডের প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের মানুষরাও। নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে পাথর উত্তোলনের মূল উদ্যোগটা নেওয়া হয় পাথর ব্যবসায়ীদের পক্ষ থেকে, যাদের বেশিরভাগই রাজনৈতিক নেতা বা প্রশ্রয় পাওয়া ব্যক্তি। সাধারণ মানুষ বলছেন, দেশের সম্পদ এভাবে হরিলুট কোনো ভালো মানুষ করতে পারে না। যারা করেছেন তারা দেশটাকেও লুট করে নিয়ে যেতে পারেন। এটা আমাদের প্রাকৃতিক সম্পদ একটা, যে সাদা পাথর। এটা মানুষজন তো এমনি সেখানে ঘুরতে যায় না, যে সাদা পাথর একটা প্রাকৃতিক সৌন্দর্য, এই কারণেই সেটা বাংলাদেশের একটা অন্যতম একটা ট্যুরিস্ট স্পট হিসেবে বিবেচিত হয়। এখন এই পাথরগুলো যদি তাদের নিয়ে যাইতে হয়, এখন আমাদের প্রশাসন কি করতেছে এখানে? এই প্রশাসন, আমাদের আর্মি আছে, প্রশাসন আছে, তারা কেন বাধা দিচ্ছে না এখানে? এটা তো আমার চিন্তা আসছে না কি প্রশাসন এর সাথে জড়িত। এটা এই বিষয়ে আমাদের প্রশ্ন তুলতে হবে যে প্রশাসনও এর পিছনে আছে কি না। সিলেট থেকে যে সাদা পাথর চুরি করে নিয়ে যাচ্ছে, এটা আসলে দেশের জন্য অনেক বিপজ্জনক, কারণ এটা দেশের একটা প্রাকৃতিক সম্পদ বলা যায়। এটা দেশের সমৃদ্ধিতে অনেক জায়গায় প্রয়োজন হচ্ছে, বাট যখন এটা চুরি করে বা অন্যভাবে উত্তোলন করে বিভিন্ন শক্তির মাধ্যমে নিয়ে যাচ্ছে, এটা আমাদের দেশের অর্থনৈতিকভাবে খুবই বিপর্যস্ত করবে। দেশে তো এখন যা অবস্থা, যে যার মতো আর কি, জোর যার মুল্লুক তার। তো এরকম চলতে থাকলে দেখা যাবে অন্যান্য ফিল্ডেও এরকম চুরি চামারি শুরু হয়ে যাবে। একদম দেশের অর্থনীতি দিন দিন একদম পঙ্গু হয়ে যাবে এরকম চলতে থাকলে। এই যে প্রশাসনিক দুর্বলতা, এই যে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে রিসেন্টলি যেসব পর্যটকরা যাচ্ছে, তারা নিচে থেকে যে পাথর নিয়ে যারা যে পাথর সংগ্রহ করতে আসতেছে, তাদেরকে ছুঁড়ে মেরে তারা নিজের অবস্থান থেকে যে এটা ঠেকানোর চেষ্টা করতেছে। যে ঠেকানোর কাজটা করা উচিত ছিল আমাদের প্রশাসনের, সেটা যে আমাদের মতো সাধারণ পর্যটকরা গিয়ে করতে হচ্ছে। এই যে প্রশাসনিক দুর্বলতাটা যখন আমরা কাটাই উঠতে পারবো, কিংবা আমাদের প্রশাসন আর কিংবা স্থানীয় সরকার বলেন, কিংবা আমাদের ব্যক্তি পর্যায়ে মানুষজনের তাদের মধ্যে যখন এই সচেতনতাটা আসবে যে এটা আমাদের প্রাকৃতিক সম্পদ, এটাকে আমরা নিজেরাই রক্ষা করতে হবে, এই সচেতনতা না আসা পর্যন্ত তো যে এটা রক্ষা করা যাবে না। পাথর লুট করায় সিলেট হারাবে তার ঐতিহ্য। সাদা পাথরে আর পাওয়া যাবে না দর্শনার্থীদের ভিড়। হ্যাঁ, এটা আসলে আমাদের পরিবেশের জন্য অনেক সুন্দর একটা জায়গা ছিল। আমরা ঘুরতে যেতাম সিলেটের সাদা পাথর ওইখানে। এটা আসলে পরিবেশের জন্য খুবই হুমকি স্বরূপ। এটা আমি বলবো যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা অন্যতম ব্যর্থতা। আমার মনে হয় যে বাঙালির আসলে এদের জাতিগত একটা সমস্যা, যে এরা ভালো কিছু দেখতে পারে না, বা যেটা ভালো এটা তারা মেনে নেবে। তারা সবসময় চিন্তা করে যে ইনস্ট্যান্ট যে লাভটা দেখে এটাই দেখে, ফিউচারে কি হবে না হবে এই বিষয়ে তারা চিন্তা করে না। তো এটাই মূলত, যে যদি ফিউচার চিন্তা করতে, যে ভবিষ্যতে আমাদের পরিবেশ ভালো রাখা দরকার, এটা যদি চিন্তা করতে তাহলে এগুলো করতো না। তো এটা চিন্তা করে না, এই জন্য এই ইনস্ট্যান্ট যে লাভের চিন্তা করে, এই জন্য এই যে এগুলো করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি শুধু জাতি হিসাবে না, অনেক কিছু জাতির পাশাপাশি আমাদের ব্যক্তিগত এবং সামাজিকভাবেও আমাদের চিন্তা করতে হবে যে এইখানে এই জিনিসটার কারণে শুধুমাত্র আমাদের দর্শনীয় স্থান না, এবং প্রাকৃতিক জীবনও এখানে বিপন্ন হচ্ছে। এবং যারা স্থানীয় লোকজন আছে, হয়তো বন্যা বা ভবিষ্যৎ কোনো আশঙ্কায় তাদের এখানেও জীবনহানি বা প্রাণহানি ঘটতে পারে, যেহেতু একটা বাধাপ্রাপ্ত হতো পানির স্রোতটা, সেই স্রোতটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে না সেভাবে। এবং একটা পাহাড়ি ঢল, যেটা ইন্ডিয়ার পাশ থেকে পাহাড়ি ঢলটা আসে, সেটা কিন্তু এখন লোকালয়ে পৌঁছে যাবে খুব দ্রুত। তো এই জিনিসটা এখন সাদা পাথরের এই উত্তোলন আমাদের দ্রুত বন্ধ করা উচিত, এবং সরকারি সহায়তার পাশাপাশি সামাজিক একটা সচেতনতা তৈরি করে এটা বন্ধ করা উচিত, এবং তা খুবই দ্রুত করা উচিত। নগরবিদ ও পরিবেশবাদী ইকবাল হাবিব জানিয়েছেন, পাথর হরিলুটের কারণে সাদা পাথরে এলাকাটিতে পরিবেশের ধ্বংস নেমে আসবে। স্বচ্ছ পানি আর পাবে না ওই এলাকার মানুষ। ভোলাগঞ্জের ওই পরিবেশটির সম্বন্ধে মোটামুটি ধারণা রয়েছে, এই জন্য যে ওইখানে একটি কোম্পানিগঞ্জের হাইটেক পার্ক করার কালীন সময়ে প্রচুর ওই এলাকা পরিদর্শন এবং বোঝার চেষ্টা করেছিলাম। সে আলোকে বুঝছি। মনে রাখতে হবে, পৃথিবীর সবচেয়ে বেশি যে বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জি, তার পাদদেশ থেকে এই বিরাট পাথরের নহর আমাদের এদিকে আসে, এবং নদী তার যখন গোড়া, যেখান থেকে তার সূত্রপাত হয়, তখন যে তীব্রতা থাকে, সেই তীব্রতা কিন্তু ভাটির অঞ্চলে আর থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবেই তার সৃষ্টি করেছেন যে ওই সময় যখন তার তীব্রতা থাকে, তখন সে পাথরের পাহাড়কে ভেঙে গুঁড়ে ওই পাথরগুলো নিয়ে আসে। আর পাথরের কারণেই তার যে গতি, তার যে উদ্দামতা, তার যে ধ্বংসকারী মনোভাব বা শক্তি,
সেটা কিন্তু ভেঙে যায়। তার মানে পাথরগুলোর ভাঙার উৎসর কারণ হলো এই ঢেউ, এই প্রচণ্ড গর্জন বা শক্তিশালী নহর বা বয়ে যাওয়া পানি। আবার এই পানিটা যখন জনবসতির মধ্যে আসে তখন জনবসতিগুলোকেও বাঁচায় এই পাথরগুলো। তারা একসাথে যখন বসে যায় তখন পাথরগুলোর ভিতর দিয়ে পানিটা ভেঙে যায়, আর আস্তে আস্তে পাথর যতই সামনে যায় আরও ভাঙে ভাঙতে ভাঙতে বালুতে পরিণত হয়। এখন এই প্রকৃতির এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা ভাটি অঞ্চলের মানুষ যখন উপরের দিকে যাই তখন পাহাড়ের সৌন্দর্য দেখি, পাথরের সৌন্দর্য দেখি। সেই জন্য অঞ্চলটি পর্যটন অঞ্চল হয়েছে এবং স্থানীয় লোকের বিরাট জীবন জীবিকার একটা বড় ধরনের অবলম্বনে পরিণত হয়েছিল। আজকে এই পাথর সংগ্রহের প্রক্রিয়ায় বোমা মেশিন ব্যবহার করা থেকে শুরু করে কোনো রকমের রেজিস্ট্রেশন বা নথিবদ্ধ বা নিবন্ধন ছাড়াই যার যা খুশি যেমনি খুশি উঠিয়ে ফেলার এই প্রবণতা প্রথমে পুরো প্রক্রিয়ায় ক্ষত সৃষ্টি করছে। এই ক্ষতর ফলে সমস্ত নদীগুলোর উৎসের যে স্বচ্ছ সুপেয় পানি তা ইমিডিয়েটলি মনুষ্য অভিঘাতের কারণে দূষণ হচ্ছে। তার মানে ওই এলাকার মানুষের সুপেয় পানির যে আধার বা সংগ্রহের যে সুযোগ এখন কিন্তু কমপ্লিটলি গলার টুটি চিপে তাকে মেরে ফেলা হলো। দ্বিতীয়ত এই ঘোলা পানি আরও কঠিন অবস্থার সৃষ্টি করছে, কারণ তার পাথরের মাধ্যমে তার যে গতি, তার যে দ্রুততা, তার যে তীব্রতা সেটা এখন আর ভাঙছে না। ফলে এই তীব্রতা এখন দুপারে মানুষকে বিপজ্জনক অবস্থায় ঠেলে দিচ্ছে। তাদের ঘরবাড়ি ভাঙছে, তাদের এলাকা আরও বেশি প্লাবিত হচ্ছে, প্লাবন করছে। এই দ্বিতীয় অভিজ্ঞতার কারণে স্থানীয় মানুষ সংকটাপন্ন অবস্থায়। তাহলে সুপেয় পানি, ভাঙন বেড়ে যাওয়া এবং এই পুরো কার্যক্রমের ফলে আলটিমেটলি ওই এলাকার যেই পর্যটনের মূল উৎস ছিল, যেটা দেখার জন্য মানুষ যেত, সেটা এখন নাই হয়ে গেছে। পাথর উত্তোলনের কারণে এই পরিবেশ ঠিক হতে সময় লাগবে আরও অন্তত 8 বছর, জানিয়েছেন ইকবাল হাবিব। কষ্ট লাগে যখন আমাদের সংশ্লিষ্ট উপদেষ্টাকে শুনতে বাধ্য হই যে আমি যখন বাইরে ছিলাম, আমাদের সাথে যখন তারা আন্দোলন করতেন তখন আমি যতটা পেরেছিলাম এখন উপদেষ্টা হয়ে সেটাও পারছি না। তার মানে কি এই যে সরকার এই মুহূর্তে নত জানো বিভিন্ন অলিগার্কিক গোষ্ঠীর হাতে? তাহলে অতীতে যে আমরা এই ধরনের অলিগার্কিক গোষ্ঠীর হাতে কিছুটা তাদের জিম্মি হয়েছিলাম, তার থেকে তো উত্তরণ হচ্ছে না, হলো না। আসলে সরকার যখন বুঝতে ভুল করে যে তার শক্তি জনগণের শক্তি, তার শক্তি সকল মানুষের কল্যাণের শক্তি, তখন কিন্তু এই ঘটনাটা ঘটে। আচ্ছা, এই দুর্বৃত্তের সংখ্যা কত হতে পারে? 1000, 10,000? আপনার ধারণায় 10,000 লোক লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা এবং ভবিষ্যৎ গলার টুটি চিপে মেরে ফেলতে পারে? এবং আমরা চেয়ে চেয়ে দেখবো এইটা এমন লং টার্ম, অর্থাৎ দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করছে। আবার ওইরকম একটা বিরাট অংশের পাথর এসে ওই এলাকায় আবার অবস্থান না নেওয়া পর্যন্ত এই ঘোলা পানির সাপ পরিষ্কার হবে না এবং সুপেয় পানির এই অভাব মেটানো যাবে না এবং এই ভাঙনের যে পরিস্থিতি সেটা থেকে এলাকাবাসী মুক্তি পাবে না। শুধু পর্যটনের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে পরে তবুও হয়তো এটাকে সহনীয় মনে করা যেত, কিন্তু যে অভিঘাত, ত্রিমুখী অভিঘাতের সৃষ্টি করলো এই কার্যক্রম, সেটা মব কালচারের মধ্যে দিয়ে মানুষ হত্যার চেয়ে কোনো অংশ কম না। 6 থেকে 8 বছর লাগবে এই পরিস্থিতির আবার আগের জায়গা ফেরত যেতে, যদি আপনি এই 6 থেকে 8 বছর অন্তত প্রথম 3-4 বছর কঠোর নিয়ন্ত্রণ করেন যে একটি পাথরও না। সাদা পাথর এলাকায় আর পাথর না থাকার কারণে পাহাড়ি ঢলে জলোচ্ছ্বাস দেখা দিবে লোকালয়ে, যার কারণে ভোগান্তিতে পড়তে হতে পারে হাজার হাজার মানুষকে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।